Hello friends, welcome to you. Today is a very special day because today we will discuss power of AC circuit. আজকের আমরা যেটা ডিসকাস করব সেটা হলো এসি ফান্ডামেন্টাল একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভীষণ কনফিউজিং টপিক, সেটা হলো পাওয়ার অফ এসি সার্কিট। কারণ কি কারণে আমি কনফিউজিং বলছি, কারণ এখানে রিয়েল পাওয়ার আমরা স্টাডি করব, রিঅ্যাক্টিভ পাওয়ার স্টাডি করব, কমপ্লেক্স পাওয়ার স্টাডি করব। এই যে রিয়েল, রিঅ্যাক্টিভ, কমপ্লেক্স, এই তিনটে কিন্তু পাওয়ার শুধুমাত্র এসির ক্ষেত্রে ভ্যালিড, ডিসির ক্ষেত্রে ভ্যালিড নয়। সেই কারণে এই রিঅ্যাক্টিভ কনসেপ্ট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার কনসেপ্ট, অ্যাপারেন্ট পাওয়ার কনসেপ্ট, রিয়েল পাওয়ার কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু খুব কনফিউজিং। সেই জন্য এটা কিন্তু মোস্ট কনফিউজিং টপিক ইন এসি ফান্ডামেন্টাল। তো সেই কারণে ফুল কনসেন্ট্রেশন দিয়ে আজকের ক্লাস ফলো করতে হবে। আজকের ক্লাসে আমি টোটাল পাওয়ারটা ডিসকাস করব, কিন্তু খুব বেসিক, খুব সাধারণভাবে ডিসকাস করব, খুব ডিটেলসে এটা ডিসকাস হবে না। জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে করে পাওয়ারটাকে শিখব। ক্লাস খুব বড় হবে না, ছোট ক্লাস হবে এবং আস্তে আস্তে করে আমরা স্টেপ ওয়াইজ এগিয়ে যাব এবং টোটাল পাওয়ারটা আমরা কিন্তু বুঝবো, কোনো কনফিউশন রাখবো না। কেমন? তো চলো, উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। কেমন? তো পাওয়ার মিনস হোয়াট? পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার। ঠিক আছে, এটা আমরা ডিসি সার্কিটে জেনেছি। যদি ভোল্টেজ সাপোজ ডিসি সার্কিটে যদি ভোল্টেজ 12 ভোল্ট যদি আমরা অ্যাপ্লাই করি, যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে 12 × 2 দ্যাট ইজ দ্য পাওয়ার। বাট এখানে কিন্তু সেই কনসেপ্টটা পুরোপুরি ভ্যালিড নয়, বিকজ এখানে কিন্তু একটা এক্সট্রা অ্যাডিশনাল একটা টার্ম আমাদের সাথে সাথে চলেছে। কি সেটা কি বলতে পারবে? দ্যাট ইজ ফেজ অ্যাঙ্গেল। অলওয়েজ আমরা পিওর ইন্ডাক্টর বলি, পিওর ক্যাপাসিটার বলি, পিওর রেজিস্টিভ বলি, বা আরএল সার্কিট বলি, বা আরসি সার্কিট বলি, বা আরএলসি সার্কিট বলি, সিরিজ আরএলসি বলি, কিংবা প্যারালাল আরএলসি বলি, যাই বলি না কেন, সব জায়গায় কিন্তু একটা ফেজ অ্যাঙ্গেলের কনসেপ্ট আমাদের সাথে বারবার কিন্তু ফেজ অ্যাঙ্গেলকে আমরা কিন্তু অ্যাভয়েড করে কোথাও যেতে পারছি না, বিকজ দিস ইজ এসি। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু অলওয়েজ ফেজ অ্যাঙ্গেলকে অলওয়েজ আমাদের কিন্তু সাথে নিয়ে চলতেই হবে। যেহেতু ফেজ অ্যাঙ্গেলকে সাথে নিয়ে চলতে হবে, যেহেতু ইন কেস অফ এসি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর একসাথে থাকতে পারে, ইন ফেজে থাকতে পারে, আবার আউট অফ ফেজে থাকতে পারে। সেটা হতে পারে 90 ডিগ্রি এগিয়ে, সেটা হতে পারে 90 ডিগ্রি পিছিয়ে। যেহেতু এই ফেজ অ্যাঙ্গেলে কনসেপ্ট আছে, তাই শুধু অনলি প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট পাওয়ার কিন্তু এখানে ভ্যালিড নয়। এবং এখানে এক ধরনের পাওয়ার নয়, এখানে 3 ধরনের পাওয়ার আমরা পড়বো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা খুব একদম ব্রিফ ডিসকাশন হবে, কোনো রকম কনফিউশন থাকবে না। আমরা কিন্তু এই টোটাল পাওয়ারের যে পোর্শনটা এসি ফান্ডামেন্টালে, এটা আমরা কিন্তু 2-3টে ক্লাস মিলে কভার করব। কেমন? তো আজকের ক্লাসটায় আমরা খুব সিম্পল ডিসকাশন করে এগিয়ে যাব এবং পরপর করে আমরা দেখে নেব এক্স্যাক্টলি হোয়াট ইজ পাওয়ার ইন এসি সার্কিট। 2-3টে কমপ্লিট ক্লাস যখন তোমরা ফলো করবে, তখন কিন্তু তোমাদের কনফিউশন থাকবে না। এবং আমি একটা ক্লাস খুব লেন্দি করব না, ছোট স্মল সেগমেন্টে ভাগ করে দেবো। একটা ক্লাসে আমরা জেনারেল কি করব, একটা ক্লাসে আমরা জেনারেল পাওয়ারটা স্টাডি করব। সেকেন্ড ক্লাসে আমরা দেখব পাওয়ার ফর পিওর রেজিস্টিভ সার্কিট, পাওয়ার ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট, পাওয়ার ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট স্টাডি করব। সেখানে কিন্তু সবটা তোমরা কিন্তু হয়তো জানো, আমার যারা ভিউয়ার্স আছে হয়তো তারা রিয়েল, রিঅ্যাক্টিভ এগুলো হয়তো জানো, অ্যাপারেন্ট পাওয়ার এগুলো জানো, কিন্তু যে জায়গায় কনফিউশন হয় দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু খুব কনফিউজিং টপিক। আমরা কিন্তু ওপরে ডেফিনেশন জানি হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, বাট কি ইম্পর্টেন্ট রোলটা প্লে করে পাওয়ার ফ্যাক্টর, সেইটা জানার জন্য কিন্তু আমাদের পাওয়ারগুলো পড়তে হবে। এবং কিভাবে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারকে ম্যানিপুলেট করে কীভাবে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করি, আমাদের সেগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। সেটা হতে পারে পাওয়ার সিস্টেম হোক, সেটা হতে পারে ট্রান্সমিশন হোক, সেটা হতে পারে ডিস্ট্রিবিউশন হোক, সব জায়গায় কিন্তু এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটা ইম্পর্টেন্ট প্লে করছে। সেই জন্য আমাদের পাওয়ারের কনসেপ্টটা কিন্তু সব জায়গায় কিন্তু যেহেতু আছে, তো এই পাওয়ারের কনসেপ্টটা আমাদের কিন্তু ভীষণভাবে ক্লিয়ার হওয়া চাই। আমি ক্লিয়ার করবো পাওয়ারের কনসেপ্ট। কেমন? তো আমার সাথে থাকো, আমি চেষ্টা করছি যাতে পাওয়ার রিলেটেড, এসি পাওয়ার রিলেটেড কোনো কনফিউশন না থাকে, রিয়েল, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট পাওয়ার যেন ক্লিয়ার হয়ে যায়। আমি
পুরোপুরি চেষ্টা করছি, আমার সাথে থাকো। চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসের আর কোনো রিক্যাপ আজকের ক্লাসে থাকছে না, বিকজ প্রিভিয়াস ক্লাস যা হয়েছে হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো তোমরা চেক করে নিতে পারো। কিছুই না, প্রিভিয়াস ক্লাসে আমরা কি দেখেছিলাম, যে জিনিসগুলো প্রিভিয়াস ক্লাসের এখানে লাগবে সেরকম বিশেষ কিছু নয়, বাস এইটুকু মনে রাখার যে ভোল্টেজ আর কারেন্ট সবসময় ইন ফেজে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কার ক্ষেত্রে ইন ফেজে থাকবে? ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইন ফেজ। In case of inductor or capacitor, pure inductor and pure capacitor, voltage or current are not in phase. In case of pure inductor, current is lagging with respect to voltage by 90 degree. In case of pure capacitor, current is leading with respect to voltage by 90 degree. এই তিনটে জিনিস কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। এই তিনটে জিনিস এসি ফান্ডামেন্টালের, দিস ইজ নাথিং বাট আ বিল্ডিং ব্লকস। এর ওপরেই টোটাল কিন্তু এসি দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু নেই। বাস ফেজারের কনসেপ্ট এবং ফেজ অ্যাঙ্গেল, যেটা আমি বারবার করে মেনশন করছি, ফেজ অ্যাঙ্গেল ইজ দ্য স্পেশাল টার্ম ইন কেস অফ এসি ফান্ডামেন্টাল। তাই ফেজ অ্যাঙ্গেলটা যখনই তোমার মাথায় থেকে যাবে তখনই তোমার মাথায় এটাও থাকবে যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, তবেই না তোমার ফেজ অ্যাঙ্গেলটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো চলো অনেক কথা হলো, এবার আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো জেনারেল পাওয়ার ইন এসি সার্কিট। কেমন? আচ্ছা, যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ যদি লিখি তাহলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। এটা আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, হোয়ার ভি ইজ দ্য সাইনোসয়েডাল ফাংশন অফ টি, হোয়ার ভি ইজ দ্য instantaneous value of voltage in volt and v naught is the maximum value, or যেটাকে আমরা অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালু বলে থাকি। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি কারেন্ট ইজ নট ইন ফেজ উইথ ভোল্টেজ। হতেও পারে, পসিবল হতে পারে। কার কার ক্ষেত্রে পসিবল হতে পারে? আমরা দেখেছি পিওর আরএল সার্কিটের ক্ষেত্রে হয়েছে, পুরোপুরি 90 ডিগ্রিতে নেই, কিন্তু 90তেও নেই, 0তে নেই, মাঝে মাঝে কোনো একটা অ্যাঙ্গেলে আছে। সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরেছিলাম? থিটা অর ফাই ধরেছিলাম। তো সেটা আরএল সার্কিটের হতে পারে, আরএল সার্কিটের ক্ষেত্রে হতে পারে, আবার আরসি সার্কিটের ক্ষেত্রে হতে পারে। কিন্তু পিওর ইন্ডাকটিভ সার্কিট যদি হয় তাহলে ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি। আবার ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে হলে কি হবে? কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি কারেন্টটা ভোল্টেজের সাথে ইন ফেজ নেই, ও কি আছে? ও আছে 5 ডিগ্রি অ্যাপার্টে রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস 5। তাহলে ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা পিছিয়ে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে? 5 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি ফর সিম্পলিফিকেশনের জন্য আমি ওমেগা টিটাকে থিটা ধরে নিচ্ছি। কেমন? তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা মাইনাস 5 আমি লিখতে পারি। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, দিস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। তাহলে আমরা কি জানি? পাওয়ার ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড পাওয়ার। ঠিক আছে, পি ইনস্ট্যান্টেনিয়াস মিনস ভি ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড আই ইনস্ট্যান্টেনিয়াস। যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি আসবে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? ভি নট সাইন থিটা ইন্টু আই নট সাইন থিটা মাইনাস 5 পাবো। আমি ধরে নিচ্ছি কারেন্ট ভোল্টেজের সাথে ইন ফেজে নেই, কোনো একটা অ্যাঙ্গেলে সেই ভোল্টেজের থেকে কারেন্টটা পিছিয়ে আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমি 5 বলেছি। তাহলে আমরা কি জানি? পি ইনস্ট্যান্টেনিয়াস, ভোল্টেজ এবং কারেন্ট এটা দুটোতে ইনস্ট্যান্টেনিয়াস নিয়েছি, তাই পি ইনস্ট্যান্টেনিয়াস কি হবে? দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ আই, এদের মাল্টিপ্লিকেশন হবে। দিস ইজ দ্য প্রোডাক্ট ভ্যালু অফ ভি অ্যান্ড আই ইজ আমরা যেটা পাবো সেটা হলো পি আই, পি ইনস্ট্যান্টেনিয়াস পাবো। আচ্ছা, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? ভি নট সাইন থিটা ইন্টু আই নট সাইন থিটা মাইনাস 5। ঠিক আছে,
আচ্ছা, তাহলে ভি নট ইন্টু আই নট, আচ্ছা, সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ফাইভ। জাস্ট আমি একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, বাই টু নিলাম, এখানে টু মাল্টিপ্লাই করলাম, সেম ব্যাপার। তাহলে টু সাইন এ সাইন বি, আমরা একটা ফর্মুলা তো জানি, টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি, যদি এইটাকে আমরা কি জানি না, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আমরা জানি তো। টু সাইন এ সাইন বি ফর্মুলা কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আমরা ট্রিকোনোমেট্রি থেকে এটা আমরা জেনেছি। বাস এখানে সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি নট আই নট আপন টু কস দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, যদি হয় তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি মিনস টু থিটা মাইনাস ফাইভ লিখতে পারি। দেখে নাও একবার কি করলাম, কিছুই না। আমি প্রথমে পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে তো পি ইনস্ট্যান্টেনিয়াস তৈরি হচ্ছে, তাই এই দুটোকে মাল্টিপ্লাই করেছি। এবার মাল্টিপ্লাই করার পরে ভি এবং আইকে সাইডে নিয়ে নিয়েছি, জাস্ট রিঅ্যারেঞ্জ করে নিয়েছি। তাহলে কি অবশিষ্ট পড়ে থাকছে, সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ফাইভ পড়েছিল। নিউমিনেটারে টু নিয়েছি, ডিনোমিনেটারে টু নিয়েছি, তাহলে কি থাকছে, টু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ফাইভ। তাহলে টু সাইন এ সাইন বির ফর্মুলা আমরা কি জানি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, বাস সেটাই লিখেছি। তাহলে এখান থেকে থিটা থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, কি পড়ে থাকছে, ভি নট ইন্টু আই নট আপন টু কস ফাইভ মাইনাস কস টু থিটা মাইনাস ফাইভ। দিস ইজ দ্য পি ইনস্ট্যান্টেনিয়াস। কোনো একটা ইনস্ট্যান্টে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে এটা হচ্ছে পির ভ্যালু। এবার আমরা এখানে দেখব পি অ্যাভারেজ কি দাঁড়ায়, কেমন। তাহলে এখানে আমরা পি অ্যাভারেজ দেখব, কেমন। আচ্ছা, পি অ্যাভারেজ মিনস আমরা কারেন্ট এবং ভোল্টেজে অ্যাভারেজ ভ্যালু যখন বের করেছিলাম সেখানে কি দেখেছিলাম, পি অ্যাভারেজ, সেখানে ভি অ্যাভারেজ এবং আই অ্যাভারেজ যখন বের করেছিলাম কি দেখেছিলাম, 1/2 পাই, বিকজ আমরা কমপ্লিট সাইকেলের জন্য নিচ্ছি, 0 to 2 পাই পি ডি থিটা, ঠিক আছে। এনি ইনস্ট্যান্ট, প্রত্যেকটা ইনস্ট্যান্টকে নিয়ে আমরা তো অ্যাভারেজ করছি, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে একবার দেখে নাও এই ফিগারটা। তাহলে ভি নট আই নট আপন টু 1/2 পাই ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই, পি ইনস্ট্যান্টেনিয়াস কি বেরিয়েছিল, ভি নট ইন্টু আই নট আপন টু ইন্টু কস ফাইভ মাইনাস কস টু থিটা মাইনাস ফাইভ। আমরা পি ইনস্ট্যান্টেনিয়াস এটা পেয়েছিলাম তাই লিখলাম, জাস্ট পি ইনস্ট্যান্টেনিয়াসের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে দিস পার্ট ইজ কনস্ট্যান্ট পার্ট বাইরে চলে এলো, তাহলে কি থাকছে, ভি নট আই নট আপন 4 পাই 2 ইন্টু 2 4 ইন্টু পাই 0 to 2 পাই cos ফাইভ মাইনাস cos 2 থিটা মাইনাস ফাইভ ইন্টু ডি থিটা। হলো, লিখতে পারি। আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি ভ্যালু পাবো, ভি নট আই নট আপন 4 পাই, আচ্ছা, cos ফাইভ ইন্টিগ্রেশন করলে কি হবে, cos ফাইভ ইন্টু থিটা লিমিট 0 to 2 পাই। দেখো cos ফাইভ ইন্টিগ্রেশন cos ফাইভ থিটা 0 to 2 পাই মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা
মাইনাস ফাইভ, তাহলে কি হবে 1/2 1/2 সাইন 2 থিটা মাইনাস 5 0 to 2 পাই। দেখে নাও cos 2 থিটা মাইনাস 5 ইন্টিগ্রেশন করলে 1/2 সাইন 2 থিটা মাইনাস 5। আচ্ছা, এবার ভি নট আই নট আপন 4 পাই cos 5 ইন্টু 2 পাই, 2 পাই এটা 0 বসালে 0 হয়ে যাচ্ছে টার্ম, তাহলে এবং এই টোটাল টার্মটা কত হচ্ছে 0 দাঁড়াচ্ছে। তোমরা এখানে লিমিট 2 পাই মাইনাস 0 বসালে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা দাঁড়াবে এবং দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হবে। তাহলে এখান থেকে আমাদের কি এলো 2 ক্যান্সেল 4 ক্যান্সেল আউট হয়ে 2 থাকলো, পাই পাই কেটে গেল, কি থাকছে তাহলে ভি নট আই নট বাই 2 ইন্টু কস 5। একবার দেখে নাও এই টার্মটা 0 হচ্ছে। যদি তোমাদের এখানে অসুবিধা থেকে থাকে যে কি করে 0 হচ্ছে আমাকে জানাবে, তাহলে আমি টোটাল এইখান থেকে কিভাবে 0 হচ্ছে সেটাও বলে দেবো। এইটা তোমরা বাড়িতে দেখবে এটাই 0ই দাঁড়ায়। কেমন এখানে 2 থিটার জায়গায় 2 পাই বসে যাবে, তাহলে সাইন 2 পাই মাইনাস 5, আবার মাইনাস অফ সাইন 0 মাইনাস 5, এখানে সাইন থিটা সাইন 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে এই টার্মটা 0 হবে এবং এইটা পড়ে থাকবে। এখানে 4 কেটে গিয়ে 2 থাকছে এবং পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে ভি নট আই নট বাই 2 ইন্টু কস 5। তাহলে কি হচ্ছে ভি নট আই নট আপন 2 কস 5। তাহলে এখান থেকে লিখতে পারি ভি নট আপন রুট 2 ইন্টু আই নট আপন রুট 2 ইন্টু কস 5 লিখতে পারি। ভি নট আপন রুট 2 ইন্টু আই নট আপন রুট 2, দিস রুট 2 একসাথে থাকলে কি হবে 2 হবে কস 5। আচ্ছা, এবার আমি মুছে দিতে পারি। একবার দেখে নাও কীভাবে জাস্ট ডেরিভেশনটা এগিয়ে যাচ্ছে, একটু দেখে নাও। আচ্ছা, দরকার হলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে ভি নট আপন রুট 2 মিনস ভি আর এম এস ইন্টু আই আর এম এস, আই নট আপন রুট 2 আই আর এম এস ইন্টু কস 5। এই ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস 5, এই যে পাওয়ারটা এলো, এই পাওয়ারটাকে আমরা কি বলবো, দ্য পাওয়ার কনজিউমড ইন এসি সার্কিট ইজ ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস 5 ইজ কল্ড অ্যাক্টিভ পাওয়ার, বা অ্যাক্টিভ পাওয়ারকে আরও একটা কথা বলে দ্যাট ইজ ট্রু পাওয়ার, বা এটাকে বলা হয় রিয়েল পাওয়ার। তাহলে সার্কিটে যে পাওয়ারটা কনজিউমড হচ্ছে সেই পাওয়ারটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ট্রু পাওয়ার বলতে পারি, সেটাকে বলতে পারি অ্যাক্টিভ পাওয়ার বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি রিয়েল পাওয়ার। যেটাই বলি না কেন ব্যাপারটা একই, এবং তার ফর্মুলা কি ভি আর এম এস ইন্টু আই আর এম এস ইন্টু কস 5। হোয়াট ইজ ফাই? ফাই ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ফাই কি হলো? ফাই ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল। আমি বারবার একটা টার্মের ওপরে ফোকাস করছি, সেই টার্মটা হলো কারেন্ট অ্যান্ড ভোল্টেজের অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে একে অপরের থেকে এগিয়ে আছে কিংবা পিছিয়ে আছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, ফেজ অ্যাঙ্গেল। বিকজ ইন কেস অফ ডিসি সেখানে কিন্তু ফেজ অ্যাঙ্গেলে কোনো ব্যাপার ছিল না, সেখানে ভোল্টেজ অ্যান্ড কারেন্টের কোনো এগিয়ে পিছিয়ে থাকার কনসেপ্ট ছিল না, সেখানে কি সেখানে একটা কনস্ট্যান্ট মান ছিল, সেখানে ডিরেকশন চেঞ্জেরও কোনো ব্যাপার ছিল না। কিন্তু ইন কেস অফ এসি টাইম অ্যান্ড ডিরেকশন বোথ আর চেঞ্জেবল অন আ
পার্টিকুলার ইন্টারভ্যাল, যেহেতু একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে ভোল্টেজ এবং কারেন্ট তার ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড দুটো চেঞ্জ করছে, তাই প্রত্যেকটা জায়গায় এই ডিরেকশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই কারণে না আমরা এখানে ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেই কারণে আমাদের এখানে ভেক্টর ক্যালকুলেশন করতে হচ্ছে। বাট ইন কেস অফ ডিসি আমাদের ওখানে না কোনো ফেজারের কনসেপ্ট দরকার ছিল, না ওখানে আমাদের কোনো ভেক্টরের কনসেপ্ট দরকার ছিল, না ওখানে আমাদের ফেজার ডায়াগ্রামের দরকার ছিল। বিকজ কেন দরকার নেই না, ওখানে ডিরেকশনের কোনো ইম্পর্টেন্স নেই, ওখানে কোনো এগিয়ে থাকা পিছিয়ে থাকার কোনো ব্যাপার নেই, ওখানে কোনো ফেজ অ্যাঙ্গেলের কনসেপ্ট নেই। সেই জন্য আমাদের ব্যাপারটা অনেক সিম্পল হয়ে গেছিলো। কিন্তু এখানে এই কমপ্লেক্স ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ফেজার নিতে হয়েছে, এই কমপ্লেক্স ব্যাপারের জন্য আমাদের ফেজ অ্যাঙ্গেল এসে গেছে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু ফেজ অ্যাঙ্গেলকে সাথে নিয়ে এগোতে হবে, আমরা কিন্তু ফেজ অ্যাঙ্গেলকে ছেড়ে এগোতে পারবো না। সেই জন্য ফেজ অ্যাঙ্গেল এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এসি টোটাল ফান্ডামেন্টাল স্টাডির ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেল অলওয়েজ আমাদের কিন্তু কাউন্টের মধ্যে নিতে হবে। কেমন? তাহলে ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, সেই পাওয়ারটা যে পাওয়ারটা আমরা কনজিউমড আমরা ব্যবহার করছি, সেই পাওয়ারটাকে আমরা বলবো ট্রু পাওয়ার অর অ্যাক্টিভ পাওয়ার অর রিয়েল পাওয়ার। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কি হলো? দ্য প্রোডাক্ট অফ আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ উইথ আরএমএস ভ্যালু অফ কারেন্ট উইথ কস ফাই। হোয়াট ইজ ফাই? ফাই ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল কস ফাই। এবং এই কস ফাইটাকে কিন্তু একটা টার্ম, একটা নাম আছে, এইটাকে আমরা কি বলবো? পাওয়ার ফ্যাক্টর। কস ফাই ইজ পাওয়ার ফ্যাক্টর। নেক্সট ক্লাসে আমরা হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর এগুলো স্টাডি করবো, এবং কস ফাইটা ঠিক কোথা থেকে এলো, এর কি সিগনিফিকেন্স আছে, কিভাবে এর ইমপ্রুভমেন্ট করতে হয়, কোনটা ভালো পাওয়ার ফ্যাক্টর, কোনটা খারাপ পাওয়ার ফ্যাক্টর, কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হয়, এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখব। কেমন? তাহলে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি হলো? the RMS value of voltage multiplied with RMS value of current with cos phi, where phi is the phase angle between voltage and current. কেমন? আচ্ছা, যদি এটা তাহলে আমরা জানলাম, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে P is equal to V into I into cos phi। তাহলে Pটা কি হলো? P হলো রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার, যেটাই বলি না কেন একই। তাহলে আমরা যে ইকুয়েশন নিয়েছিলাম, সেই ইকুয়েশনে কি ছিল? V is equal to V naught sin theta, I is equal to I naught sin theta minus phi। ভোল্টেজ এবং কারেন্টকে আমরা এভাবে নিয়েছিলাম, এবং আমরা ওই সার্কিটে পাওয়ার কি পেয়েছি? পাওয়ার V is equal to V into I, P is equal to V into I into cos phi। আচ্ছা, এই ভোল্টেজ এবং কারেন্ট এগুলো হলো সবই আরএমএস ভ্যালু, ঠিক আছে? তাহলে P is equal to V RMS into I RMS into cos phi, where phi is the phase angle between voltage and current। যদি এটাকে আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথমে ভোল্টেজ নিচ্ছি। আচ্ছা, কারেন্ট ভোল্টেজের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে? 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করছে। কেমন? আচ্ছা, this is the current and this is voltage, right? একবার দেখে নাও। আচ্ছা, this is 2 pi, this is 3 pi by 2, this is pi, this is pi by 2, right? This is pi, this is pi by 2, this is 3 pi by 2, this is 2 pi. This is the waveform of voltage. কারেন্টটা কোথায় আছে না? ভোল্টেজের রেসপেক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ল্যাগ করে আছে? 5 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। দিস ইজ দ্য 5 ডিগ্রি অ্যাঙ্গেলে কে পিছিয়ে আছে? কারেন্ট। দিস ইজ দ্য ইকুয়েশন অফ কারেন্ট, where I is equal to I naught
সাইন থিটা মাইনাস ফাই, ঠিক আছে। এবং ভোল্টেজের ইকুয়েশনটা কি, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা। এই অবধি দেখো ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে কি না? আচ্ছা, এরপরে পাওয়ারের আমরা ফিগারটা ড্র করব, কেমন? তাহলে পাওয়ার আমরা কি বললাম, পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের যদি আমরা ওয়েভ ফর্মটা ড্র করি তাহলে ঠিক দাঁড়াচ্ছে কীরকম, সরি আচ্ছা, আরেকটা কালার হলে ভালো হতো। দিস ইজ দ্য ওয়েভ ফর্ম অফ পাওয়ার, কেমন? কেমন? তাহলে দেখো, দিস পোর্শন ইজ নেগেটিভ, দিস পোর্শন ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ। এবার যদি আমরা ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এগুলোকে যদি আমরা নামকরণ করে দিই, ও এ বি সি ডি ই, দেখে নাও, জাস্ট নাম দিয়ে দিলাম ও এ বি সি ডি ই। তাহলে দেখো, ও এ is the negative portion of power, BC also the negative portion of power, and DE also negative portion of this power curve, ঠিক আছে। OA is the negative and AB is the positive, আবার CD is the positive এবং DE is the negative। একটা পাওয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে পজিটিভ পোর্শন, একটা নেগেটিভ পোর্শন। পজিটিভ পোর্শনটা কি হচ্ছে, এই পজিটিভ পোর্শনটাকে আমরা কি বলবো, দ্য অ্যাক্টিভ পাওয়ার অফ দিস পাওয়ার কার্ভ। মানে এটাই, এই অ্যাক্টিভ পাওয়ারটা আমরা কিন্তু কনজিউম করছি, যে পোর্শনটা পজিটিভ। এবং এই নেগেটিভ পোর্শনটা কি হচ্ছে না, এই পোর্শনগুলো কি হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ করছে, কার সাথে, কার, সোর্স এবং লোডের সাথে। মানে এই পজিটিভ পোর্শন অফ পাওয়ারটা কি হচ্ছে, এই পাওয়ারটা সোর্স টু লোড যাচ্ছে, সোর্স টু লোড এর ডিরেকশন, এবং এই পাওয়ারটাকে কিন্তু আমরা কি করছি, কনজিউম করছি। মানে এই পাওয়ার থেকে লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, হিট প্রডিউস হচ্ছে, এই পাওয়ারটা থেকেই আমরা কিন্তু টোটাল ইউজফুল কাজটা করছি। তাই এই পাওয়ারটাকে আমরা কি বলবো, অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার বা রিয়েল পাওয়ার। এবং যে পাওয়ারটা বারবার এক্সচেঞ্জ হচ্ছে, দেখো সাপোজ এটাকে যদি এই নেগেটিভের কিছুটা অংশ আবার রিটার্ন চলে যাচ্ছে, যে অংশটা রিটার্ন, কিছু অংশ কনজিউম হচ্ছে, কিছু অংশ রিটার্ন যাচ্ছে এবং কিছু বেশি অংশটা কনজিউমড হচ্ছে। মানে এই পোর্শনটা কিন্তু কি হচ্ছে, পাওয়ার এক্সচেঞ্জ হচ্ছে। between source and load। মানে যদি সহজভাবে বলি, সোর্স থেকে লোডের দিকে পাওয়ার যাচ্ছে, আবার লোড থেকেও সোর্সের দিকে পাওয়ার যাচ্ছে। মানে এক্স্যাক্টলি এই পাওয়ারটাকে আমরা কি পাওয়ার বলবো, এই পাওয়ারটাকে আমরা কি পাওয়ার বলবো, রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং এই পাওয়ারটাকে আমরা ডিনোট করব কি দিয়ে, কিউ দিয়ে। রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা ডিনোট করব কিউ দিয়ে। রিঅ্যাক্টিভ পাওয়ার হলো সেই পাওয়ার, যে পাওয়ারটা কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হচ্ছে, লোড এবং সোর্সের মধ্যে কন্টিনিউয়াসলি যাচ্ছে, আবার রিটার্ন আসছে, যাচ্ছে আবার রিটার্ন আসছে, যাচ্ছে আবার রিটার্ন আসছে। এক্স্যাক্টলি ওই পাওয়ারটা কোনো কাজই করছে না, কোনো ইউজফুল ওর কাজ নেই। হ্যাঁ, কিন্তু ইউজফুল কাজ আছে, সেটা আরও ডেপথে গিয়ে আমরা ডিসকাস করবো। কিন্তু এমনি নর্মালি আমরা কি দেখছি, ওই পাওয়ারটাকে আমরা কোনো ইউজ করছি না। ওই পাওয়ারটা কি হচ্ছে, কন্টিনিউয়াসলি সোর্স থেকে লোডে গেল, আবার লোড থেকে রিটার্ন হয়ে সোর্সে এলো, এইভাবে কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হচ্ছে পাওয়ারটা। এই পাওয়ারটাকে আমরা বলি রিঅ্যাক্টিভ পাওয়ার। কেমন?
তাহলে আমরা এখানে কি দেখলাম? অ্যাক্টিভ পাওয়ার দেখলাম। অ্যাক্টিভ পাওয়ার সেই পাওয়ারটা যার ডিরেকশন অলওয়েজ ফ্রম সোর্স টু লোড, ইউনিডিরেকশনাল, সেই পাওয়ারটাকে আমরা বলবো অ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার কি না, বাই ডাইরেকশনাল, মানে সোর্স থেকে লোডে যাচ্ছে এবং লোড থেকে আবার সোর্সে আসছে। বাই ডাইরেকশনাল মানে সোর্স টু লোডে, আবার লোড টু সোর্স কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হচ্ছে, সেই পাওয়ারটাকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলবো। তাহলে এখান থেকে কি আমরা এই কনক্লুশনে আসতে পারি? অ্যাক্টিভ পাওয়ারটা অলওয়েজ সোর্স টু লোড, অলওয়েজ সোর্স টু লোড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিপোলার ইন নেচার। ইউনিপোলার মিন্স একই দিকমুখী, মানে একটা নির্দিষ্ট দিকে যায়। কোন দিক থেকে কোন দিকে যায়? ফ্রম সোর্স টু লোড, সোর্স টু লোড মানে লাইট জ্বলছে, তাহলে পাওয়ারের ডিরেকশন কি? সোর্স থেকে লোডে আসছে, তাই না? আলো জ্বলছে, হিট প্রডিউস হচ্ছে, টর্ক জেনারেট হচ্ছে, এই পাওয়ারটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ পাওয়ার। অ্যান্ড অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিডিরেকশনাল ইন নেচার, বাট ইন কেস অফ রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ বাই ডাইরেকশনাল ইন নেচার, বিকজ সোর্স থেকে লোডে যাচ্ছে, লোড থেকে আবার সোর্সে আসছে কন্টিনিউয়াসলি। পাওয়ারটা যে পরিমাণ পাওয়ারটা এলিমেন্ট স্টোর করছে, সেই পরিমাণ আবার মানে চার্জ করছে বা স্টোর করছে যেটাই বলি, সেইটা আবার কিন্তু ডিসচার্জ করে দিচ্ছে, আবার লোড থেকে আবার সোর্সে চলে আসছে, সেই পাওয়ারটাকে আমরা বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ বাই ডাইরেকশনাল ইন নেচার। অ্যাক্টিভ পাওয়ার দিয়ে আমরা ইউজ করি, রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা ইউজলেস পাওয়ার বলি বা ওয়াটলেস পাওয়ার বলি। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট, অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এই দুটো পাওয়ার মিলে যে পাওয়ারটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স পাওয়ার। সেই পাওয়ারটাকে আমরা বলবো কমপ্লেক্স পাওয়ার, যার ইউনিট হলো VA, ভোল্ট অ্যাম্পিয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো VA। দেখো তিনটে পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট বা কিলোওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো var, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এটা কি লিখলাম? এই দুটো পাওয়ার মিলে যেটা হয় দ্যাট ইজ কমপ্লেক্স পাওয়ার। তার ইউনিট হলো ভোল্ট অ্যাম্পিয়ার। এই তিনটে দেখো, তিনটেই পাওয়ার, তিনটের ইউনিট কিন্তু আলাদা, ওয়াট অর কিলোওয়াট, var অ্যান্ড ভোল্ট অ্যাম্পিয়ার। তিনটে পাওয়ারের ইউনিট আলাদা বাট ডাইমেনশন সেম। ঠিক আছে, হোয়াট ইজ ডাইমেনশন সেগুলো যদি দরকার হয় আমাকে বলো, তাহলে ডাইমেনশন সম্পর্কে বলবো। হোয়াট ইজ ডাইমেনশন, হোয়াট ইজ ইউনিট, আমাদের এনসিইআরটির ফার্স্ট চ্যাপ্টার ছিল ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো তিনটে পাওয়ারের ইউনিট আলাদা বাট ডাইমেনশন ইজ সেম। ঠিক আছে, এবং এই অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ নিয়েই তৈরি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। কেমন? তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি দেখলাম? আজকের ক্লাস থেকে আমরা দেখলাম রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার আর কমপ্লেক্স পাওয়ার। কেমন? এবং অ্যাক্টিভ পাওয়ার কি? অ্যাক্টিভ পাওয়ার ইন ইউনিডাইরেকশনাল ইন নেচার, রিঅ্যাক্টিভ পাওয়ার বাই ডাইরেকশনাল ইন নেচার, এবং এই দুটো পাওয়ার মিলে যেটা তৈরি হয় সেটা হলো কমপ্লেক্স পাওয়ার। এর পরের ক্লাসে আমরা নেক্সট ক্লাসেও পাওয়ারের উপরে ক্লাস হবে, আর একটু ডিটেলসে হবে। সেই ক্লাসে আমরা কি দেখব? পাওয়ার ফর পিওর রেজিস্টিভ সার্কিট, পাওয়ার ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট, পাওয়ার ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এগুলো দেখব। তার সাথে সাথে পাওয়ার ট্রায়াঙ্গেল স্টাডি করব, কমপ্লেক্স পাওয়ার স্টাডি করব, পাওয়ার ফ্যাক্টর স্টাডি করব। এইভাবে কিন্তু আমরা পাওয়ারটাকে পার্টে পার্টে ডিভাইড করে আমরা কিন্তু স্টাডি করব। কেমন? আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ ক্লাস। এইটা কিন্তু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটু কনসেপ্ট যদি কোথাও ক্লিয়ার না থেকে থাকে একটু চেষ্টা করো সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার। এবং এইটা হলো পাওয়ার গ্রাফ ফর জেনারেল এসি সার্কিট, যেখানে এই পোর্শনটা হচ্ছে নেগেটিভ পোর্শন, মানে এই পোর্শনে কি হচ্ছে? পাওয়ার কিন্তু লোড টু সোর্সে যাচ্ছে, এই পোর্শনে সোর্স টু লোডে আসছে মানে কনজিউম হচ্ছে, এই পোর্শনে আবার লোড সোর্সের দিকে রিটার্ন করে দিচ্ছে, আবার সোর্স থেকে লোডে আসছে, আবার এই পোর্শনটা লোড টু সোর্সে যাচ্ছে। তাহলে দেখো সাপোজ এই পোর্শনটা ধরো
2 ইউনিট সোর্স থেকে লোড থেকে সোর্সে আসছে, আবার এখানে হয়তো 4 ইউনিট সোর্স থেকে লোডে যাচ্ছে। এটা হচ্ছে সোর্স টু লোড, এই পোর্শনটা পজিটিভ পোর্শনগুলো, এবং নেগেটিভ পোর্শন লোড টু সোর্স। তাহলে দেখো 2 ইউনিট লোড থেকে সোর্সে গেল, আবার 4 ইউনিট সোর্স থেকে লোডে গেল। তাহলে আবার 2 ইউনিট লোড থেকে সোর্সে গেল, আবার 4 ইউনিট সোর্স টু লোড গেল, আবার 2 ইউনিট লোড টু সোর্স গেল। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকছে। তাহলে দেখো 2 ইউনিট লোড টু সোর্স গেল, 4 ইউনিট সোর্স টু লোড গেল। তাহলে পাওয়ার কনজিউম কত হচ্ছে না 2 ইউনিট পাওয়ার কনজিউমড হচ্ছে, 2 ইউনিট পাওয়ার কনজিউমড হচ্ছে, এবং 2 ইউনিট অফ পাওয়ার কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হচ্ছে। সেই যে পরিমাণ পাওয়ারটা এক্সচেঞ্জ হচ্ছে সেটা কোনো কাজ করছে না, সেটা জাস্ট চার্জিং করছে, ডিসচার্জিং করছে, চার্জিং করছে, ডিসচার্জিং করছে। এই পাওয়ারটাকে আমরা কি বলবো? রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং যে পরিমাণ পাওয়ারটা আমরা কনজিউম করছি সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ পাওয়ার। আবারও একবার বলছি, এই জায়গায় কিন্তু কনফিউশন যেন না থাকে। আচ্ছা, এই রেড যে ডাবল লাইনের যে কার্ভটা, এটা হচ্ছে পাওয়ারের কার্ভ, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি ও এ পোর্শন ইজ দ্য নেগেটিভ পোর্শন অফ দ্যাট কার্ভ, বিসি ইজ দ্য নেগেটিভ পোর্শন অফ দ্যাট কার্ভ, অ্যান্ড ডিই ইজ দ্য নেগেটিভ পোর্শন অফ দ্যাট কার্ভ, whereas এবি ইজ দ্য পজিটিভ পোর্শন, সিডি ইজ অলসো দ্য পজিটিভ পোর্শন অফ দ্যাট কার্ভ। ও এতে কী হচ্ছে? পাওয়ার ও এর ক্ষেত্রে ও এ বলো, বিসি বলো এবং ডিই বলো, এই তিনজনের ক্ষেত্রে কি হচ্ছে না পাওয়ার কোথা থেকে কোথায় ট্রান্সফর্ম হচ্ছে? লোড টু সোর্সে ট্রান্সফর্ম হচ্ছে, লোড টু সোর্সে পাওয়ারটা যাচ্ছে। whereas এবি বলো বা সিডি বলো, এই পাওয়ারটা কোথায় ট্রান্সফর্ম হচ্ছে? সোর্স টু লোড। তাহলে এই পাওয়ার কার্ভ থেকে আমরা বুঝতে পারছি যে এই পাওয়ার কার্ভে কিছু অংশ নেগেটিভ, কিছু অংশ পজিটিভ। যে অংশটা নেগেটিভ দ্যাট মিনস কোন দিকে পাওয়ারটা ট্রান্সফর্ম হচ্ছে? লোড টু সোর্স, আবার সোর্স টু লোড। সাপোজ দেখো এর তুলনায় এটা অনেক বড়, এই এর অ্যাম্প্লিটিউডটাকে আমরা ধরলাম কত? সাপোজ 10 ইউনিট। আর এই যে অংশটা লোড টু সোর্সে যাচ্ছে সেটাকে ধরলাম হয়তো 3 ইউনিট। বোঝার চেষ্টা করো, এর ম্যাগনিটিউডটা অনেক বড়, তাই এটাকে আমরা ধরে নিলাম 10 ইউনিট, এটাকে ধরে নিলাম 3 ইউনিট। তাহলে দেখো 3 ইউনিট অফ পাওয়ার প্রথমে লোড টু সোর্সে গেল, আবার 10 ইউনিট অফ পাওয়ার সোর্স টু লোডে গেল। তাহলে আবার 3 ইউনিট অফ পাওয়ার লোড টু সোর্সে গেল, আবার 10 অ্যামাউন্ট অফ পাওয়ার সোর্স টু লোডে গেল। তাহলে দেখো, তাহলে এক্স্যাক্টলি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমার কাছে আমি দিলাম, আমি ফেরত দিয়ে দিচ্ছি তোমাকে 3 টাকা, তুমি আমাকে দিচ্ছ 10 টাকা, আবার আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম 3 টাকা, আবার তুমি দিচ্ছ আমাকে 10 টাকা, তাহলে আবার ফেরত দিচ্ছি 3 টাকা 10 টাকা। তাহলে এক্স্যাক্টলি আমি কোন টাকাটা ব্যবহার করতে পারবো আমার পার্সোনাল কাজে, যেটা আমার কাছে থেকে যাচ্ছে? কি পরিমাণ অ্যামাউন্ট থেকে যাচ্ছে? 7 পরিমাণ অ্যামাউন্ট আমার কাছে থেকে যাচ্ছে। whereas 3 পরিমাণ অ্যামাউন্টটা কি হচ্ছে? এক্স্যাক্টলি 3 পরিমাণ অ্যামাউন্টটা আমাদের কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? তুমি আমাকে যে টাকাটা দিচ্ছ তার থেকে 3 টাকা ফেরত দিচ্ছি, আবার ওই তুমি আমাকে যে টাকাটা দিচ্ছ তার মধ্যে থেকে আমি অনলি 7 অ্যামাউন্টটা খরচ করতে পারি। তাই এখানে এই 7 অ্যামাউন্টটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, whereas যে 3 অ্যামাউন্ট হচ্ছে এটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা কি জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, তোমার আর আমার মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এটাকে তো আমি কোনো কাজে লাগাতে পারছি না। তাই এই অ্যামাউন্টটাকে বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং যেটা আমি ইউজ করতে পারবো এটা হচ্ছে ইউজফুল পাওয়ার, এটাকে বলবো আমরা অ্যাক্টিভ পাওয়ার। এখানে দেখো
তাহলে আমরা 10 অ্যামাউন্ট অফ পাওয়ার সেটা আমরা ইউজ করতে পারছি না, কারণ তার 3 অংশ আমাদের কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তাই যে অ্যামাউন্ট অফ পাওয়ারটা কন্টিনিউয়াসলি সোর্স এবং লোডের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি, সেই পাওয়ারটাকে আমরা কি বলবো, রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং যে পরিমাণ অ্যামাউন্ট অফ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করব, লাইক সেটা হতে পারে মোটরের টর্ক জেনারেট করে, সেটা হতে পারে লাইট জেনারেট করে, সেটা হতে পারে হিট প্রডিউস করে, এই পাওয়ারটাকে আমরা বলবো অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া চাই। অ্যাক্টিভ পাওয়ার ইউনিপোলার ইন নেচার, মিনস ওটা অলওয়েজ সোর্স থেকে লোডে যায়। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার নট ইউনিডাইরেকশনাল ইন নেচার, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ অলওয়েজ bidirectional. Bidirectional means from load to source আবার source to load, from load to source, from source to load, এইভাবে কন্টিনিউয়াসলি যেটা এক্সচেঞ্জ হতে থাকে যে পাওয়ারটা, সেটাকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বলবো। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি তাহলে কোনো ইউজ নেই? কারণ এটা তো জাস্ট যাচ্ছে এবং আসছে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউজ আছে। কোন কোন ক্ষেত্রে ইউজ আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ইম্পর্টেন্ট ফর প্রডিউস দ্য ফ্লাক্স। Without reactive power or without reactive power we can't produce any kind of active power. রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা কোনোভাবে অ্যাক্টিভ পাওয়ার প্রডিউস করতে পারবো না। ইটস নট পসিবল টু প্রডিউস অ্যাক্টিভ পাওয়ার উইদাউট হেল্প অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারে ইউজ হলো প্রথমে ফ্লাক্স প্রডিউস করা, সেকেন্ড রিঅ্যাক্টিভ পাওয়ারকে ম্যানুপুলেট করে কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করব, সেকেন্ড। থার্ড, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইম্পর্টেন্স হলো টু ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজের রেগুলেশনের ক্ষেত্রে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার ইউজ করতে হয়। অ্যান্ড ফোর্থ ইজ ফর ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ কন্ট্রোল করতে গেলে আমাদের কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের কী কী ইউজ হলো? প্রথমে হলো ফর প্রোডাকশন অফ ফ্লাক্সের প্রোডাকশন করতে। উইদাউট হেল্প অফ রিঅ্যাক্টিভ পাওয়ার উই কান্ট জেনারেট রিয়েল পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা কোনোভাবে কিন্তু রিয়েল পাওয়ার জেনারেট করতে পারি না, সেখানে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো ফ্লাক্স প্রোডাকশন হলো, সেকেন্ড হলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, রিঅ্যাক্টিভ পাওয়ারকে ম্যানিপুলেট করে কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি। থার্ড হলো ভোল্টেজ রেগুলেশন, ফোর্থ হলো ভোল্টেজ কন্ট্রোল। তাহলে প্রত্যেকটা এই চারটে, আরও অনেক রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউজ আছে। এই চারটে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের মানে এই চারটে ক্ষেত্রে কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার ভীষণ প্রয়োজন। রিঅ্যাক্টিভ পাওয়ারের সাহায্য ছাড়া আমরা কোনোভাবে অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার কিন্তু তৈরি করতে পারি না। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে এখান থেকে কি আমাদের মনে রাখতে হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার বাইপোলার ইন নেচার, মিনস রিঅ্যাক্টিভ পাওয়ার ফ্রম সোর্স টু লোড অ্যান্ড লোড টু সোর্স, bipolar in nature. But active power is unipolar in nature, means always from source to load. From source to load যে পাওয়ারটা যায় সেটাকে অ্যাক্টিভ পাওয়ার বলবো, এবং অ্যাক্টিভ পাওয়ার ইজ ইউনিডাইরেকশনাল ইন নেচার, whereas reactive power is bipolar in nature. That means source to load and load to source, always exchanging the power in between source and load is called the reactive power. রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, whereas অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ওয়াট অর কিলোওয়াট। কেমন? তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ডাউট ক্লিয়ার না হয়ে থাকে তাও জানাবে, কোথায় কোথায় প্রবলেম থেকে গেল তাও জানাবে। আজকে ক্লাসটা এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে বাকি পোর্শনটা নিয়ে, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার ইন কেস অফ রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, আরএল আরসি সার্কিট, সিরিজ আরএলসি সার্কিট, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে ক্লাস এই অবধি থাকলো। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন। ততক্ষণ টাটা।